দেখছেন বাংলাদেশ এখন। আলোচনা যাবার আগে আমরা অন্য একটি খবর দেখে আসছি। ধানমন্ডি থেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক বিচারকের দেহরক্ষীকে আটক করেছে র্যাব। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের 2 কার্যালয়ে রয়েছেন সহকর্মী খালিদ আরাফাত। বিস্তারিত জানবো তার কাছে। খালিদ, ঘটনাটি কখন ঘটেছে এবং ওই পুলিশ সদস্যকে কোথায় রাখা হয়েছে, আর অপহরণকারী কে উদ্ধার করা হয়েছে কিনা? ঘটনাটি দুপুরের দিকের ঘটনা এবং এই মুহূর্তে যে মোহাম্মদপুরের যে শিয়া মসজিদ র্যাব ক্যাম্প এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়ই আছে এবং পুরো বিষয়টি কিন্তু একটু বেশ জটিল। আমরা যারা সাংবাদিক আমাদেরও কিন্তু যথেষ্ট সময় লেগেছে যে পুরো বিষয়টি বুঝতে। তবে আমরা যেটুকু বুঝেছি যে পুরো বিষয়টি কিন্তু একজনের টাকা তুলে দেওয়ার বিষয়কে ঘিরে, যে এখানে যতটুকু জানতে পেরেছি যে আব্দুল মান্নান নামে এক সাবেক সেনা সদস্য, উনি এক মহিলার কাছ থেকে জমি জায়গার বিষয় নিয়ে কিছু বিষয় নিয়ে 65 লাখ টাকা নিয়েছিলেন। তো সেই টাকাটি তুলে দেওয়ার জন্য এসবির একজন মানে সাসপেনশনে আছেন এমন একজন এএসআই কবিরকে সেই টাকাটি তুলে দেওয়ার জন্য সেই মহিলা অনুরোধ করে এবং তার প্রেক্ষিতে যেহেতু সেই এএসআই এই মুহূর্তে ক্ষমতার বাইরে আছেন সে কারণে এবং তার কাছে অস্ত্র নেই, তো সেখান থেকে অভিযোগকারী যেটা বলছেন যে সে কারণে যে বিচারপতি যে নিরাপত্তা রক্ষী আছেন তাকে সাথে নিয়ে যান এবং তাকে নিয়ে গিয়ে সে অস্ত্র দেখিয়ে অপহরণ করা হয় এমনটি বলা হয়। আর সে কারণে আজকে অভিযোগকারী সেখানে র্যাবে খবর দেয় এবং র্যাব গিয়ে তাকে আটক করে। আর এখানে আমরা একটু শুনবো যে আসলে অভিযোগকারী কি বলছেন, যে আপনাকে অপহরণ কবে করা হয়, আপনি যে অভিযোগ করেছেন অপহরণটা কবে করা হয়? 6 তারিখ সকাল 11:30। আচ্ছা, অপহরণ করে তারা কি করে আপনার সাথে? গাড়িতে করে আমার সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং আমার বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পর আমার বাসায় যত চেক আছে চেকগুলি শেষ করে নিয়ে আসে। চেকগুলি সিগনেচার করে নেয় এবং একটা চেকে 1,50,000 টাকা ভরে ওই চেকটা টাকা তুলে নিয়ে আসে ব্যারাক ব্যাংক গুলশান শাখা থেকে। আচ্ছা, আপনি তো ওই মহিলার কাছ থেকে 65 লাখ টাকা নিয়েছিলেন, এটা তো সত্য? সত্য। আচ্ছা, আমরা একটু যাব ওইখানে যে উনি যা বলছেন আপনি একটু বলেন যে বিষয়টি কি। আপনি কি সেদিন ছিলেন? হ্যাঁ, সেদিন আমি ছিলাম। সেদিনকা হ্যাঁ জি বলুন। আমরা মনে হয় বুঝতে পাচ্ছি যে ঘটনাটিকে যিনি অপহরণ হয়েছেন তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু অভিযুক্ত পুলিশ সদস্য কোথায় আছেন এখন? র্যাব যাকে আটক করেছেন তিনি কোথায় আছেন? অভিযুক্ত পুলিশ সদস্য মানে আসলে এই যে অভিযুক্ত কিন্তু উনি জাহাঙ্গীর আলম, উনি হলেন বিচারপতির দেহরক্ষী। তো উনাকে আটক করা হয়েছে। তবে আমরা জানতে পেরেছি কিন্তু এখানে দুজন কিন্তু আটক করা হয়েছে, তাই না? এবং যেহেতু একটি প্রতারণার শিকার 65 লাখ টাকার একটি বিষয় আছে, সেখানে কিন্তু অভিযোগকারীকেও কিন্তু আটক করা হয়েছে প্রতারণার অভিযোগে। আমরা একটু অভিযুক্তকে একটু জিজ্ঞেস করবো যে আসলে কি হয়েছিল বলেন তো সংক্ষেপে, আপনাকে কেন আটক করা হয়েছে? সেখানে আটক করা হয়েছে, উনাকে প্রাইম ব্যাংক থেকে মহিলা ডেকে নিয়ে গেছিল যে আরো 15 লক্ষ টাকা উনাকে দিবে, সেজন্য উনি প্রাইম ব্যাংকে গেছে। যার পরে এএসআই কবির উনাকে ধরার পরে তখন উনি বলল যে টাকা আমার কাছে এখন নাই, আমি টাকা ব্যাংক থেকে তুলে দিব। আপনাকে কেন আটক করলো? আমাকে আটক করলো কালকে ওনার সাথে ফোনে কথা হয়েছে। ফোনে কথা হওয়ার পরে আমাকে বলছে যে আপনার সাথে কিছু কথা আছে আমার। আমি বললাম যে আমি আজকে দেখা করতে পারবো না, কালকে আপনার সাথে দেখা করবো। আচ্ছা, মানে আমি সংখ্যা আচ্ছা ঠিক আছে, পুরো বিষয়টি যেটি আমরা বুঝতে পারছি যে এখানে যে 6 তারিখে উনি বলছেন 6 তারিখে উনাকে অপহরণ করা হয়, সেই কারণে আজকে উনি র্যাবে খবর দেন এবং তাদেরকে ডেকে আনা হয়। ডেকে এনে উনি র্যাবের হাতে তাদেরকে তুলে দেন। বিষয়টি আমরা এখন পর্যন্ত এরকমই বুঝতে পারছি। এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুনছিলাম আসলে খুবই হঠাৎ করে পৌঁছে যাওয়ার কারণে রিপোর্টার সংবাদ সংগ্রহ একদম প্রথম ধাপে আসলে ছিলেন, যার কারণে তার কাছে তথ্য এখন এলোমেলো। পুলিশের নৈতিক অধঃপতন আজকে আমরা দেখছিলাম দিনকাল আমাদের হাতে এসেছে, সেখানে তাদের লিড ছিল পুলিশের নৈতিক অধঃপতন, একটা লিড নিউজ করা হচ্ছে পুলিশের সাময়িক কিছু কর্মকাণ্ড দিয়ে। আমরা ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার বিষয়টিতে। আমি একটু আলমগীরের কাছে ঘুরে আসি যে আসলে কি এই যে আমরা প্রতিনিয়তই দেখছি এই কিছুদিন ধরে যে একটি জনসভার জন্য পুলিশের কাছে যাওয়া হয় এবং পুলিশ এটিকে
নিষেধ করেন, বাধা দেওয়া হয় জনসমাবেশে, যে ঠিক আছে উন্মুক্ত স্থানে নয়, আপনারা কোনো মিলনায়তন বা কোথাও অন্য কোথাও করেন, বলা হয় এখানে নিরাপত্তার কথা বলা হচ্ছে। এটা কি আগে ছিল আলমগীর ভাই? আপনারা তো অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা, আগে কি আমরা কিন্তু কম আমার মনে পড়ে না না, যে এটা পুলিশের নরমালি মানে একটা অনুমতি সমাবেশ চাওয়া করতে হয়। হলে অনুমতি চাওয়া সেটি হয়। মাইক ব্যবহারের জন্য সম্ভবত বা অন্য না না কোনো না, কারণে। অনুমতি চাওয়া হয়, এটা সবসময় বরাবরই আছে, এটা নতুন বিষয় নয়। কিন্তু মানে আমার কাছে ঠিক আমি মানে আগেও বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে কেন বিএনপিকে এই সমাবেশটি করতে দেওয়া হয়নি, কারণ এর আগে এখানে কিন্তু বিএনপি সমাবেশ করেছে। কিন্তু আমার কাছে এখন বিষয়টা একটা যেটা মনে হচ্ছে সেটা হলো যে গত কয়েকদিন মানে গত এক সপ্তাহ ধরে যে কয়েকটি রায় হয়েছে, ফাঁসি দণ্ড হয়েছে, নতুন রায় হয়েছে, এই রায়গুলোর মধ্যে দেশে কিছুদিন মানে গত একটি সপ্তাহ কিন্তু পুরোটাই হরতালের মধ্যে ছিল, প্রায় শুধুমাত্র একদিন মহরমের দিন ছাড়া পুরো দিনটি কিন্তু হরতালের মধ্যেই ছিল পুরো শুধু সপ্তাহটাই। জামাতের হরতাল, আমি সেটি বিএনপি বলছি, সমর্থন ছিল না। সেই অবস্থাটাকে নিশ্চয়ই এই সমাবেশটাকে মানে মনে করেছে যে এটা পরিস্থিতিটাকে উস্কে দিতে পারে, এরকম ধারণা থেকে, এটা আমার ধারণা, এটা আমি জানি না এটা কোনো কারণ আছে কিনা, আমি কিন্তু এখনো জানি না যে কি কারণে এটা বন্ধ করা হয়েছে। কিন্তু যখন আজকে জামাত যখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে দিনটায় বিএনপি বিক্ষোভ করার কর্মসূচি ঘোষণা করেছে, ঠিক সেই দিনই কিন্তু তারা কিন্তু আগে ঘোষণা করেনি, মানে যেদিন বিএনপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঠিক সেই দিনই কিন্তু তারা এটার প্রতিবাদের জন্য তারাও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। তার অর্থ হচ্ছে যে এই মিটিংটাকেও মানে অনেক সময় এই সমাবেশগুলো সবসময় কিন্তু বিএনপি নিয়ন্ত্রণে থাকে না। এই নিয়ন্ত্রণটা কিন্তু অনেক সময়ই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের প্রাধান্য থাকে, এবং অনেক সময় জামাতই কিন্তু এটাকে এমন একটা ঘটনা তৈরি করে, এটা অনেক সময় বিএনপিও নিয়ন্ত্রণ করতে পারে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে নিশ্চয়ই এরকম কোন একটা ঘটনা পুলিশের কাছে তথ্য ছিল, যার কারণে হয়তো এটা দেয়নি। আমরা এই বিষয়ে শওকত ভাইয়ের কথা শুনবো, একটা বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। বিরতির পর আবারও ফিরে এলাম, আবারও ফিরছে আলোচনায়। আমরা ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির যে সমাবেশ অনুমতি না দেওয়া। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশে গণতন্ত্র নেই, পুলিশ গণতন্ত্র